কক্সবাজার বিমানবন্দর থেকে ওড়ার সময় চাকা খুলে পড়ল বিমান বাংলাদেশের ফ্লাইটের ৭৫ আরোহী নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ। দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন সমাবেশে সাবেকদেরও সংহতি, সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা শিক্ষকদের। হামলার প্রতিবাদ আমরা করছি এবং এগুলো নিন্দা জানাচ্ছি এবং এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার যদি স্টিল রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুখে দেব। সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ঢাবি প্রশাসনকে ৪৮ ঘন্টার আলটিমেটাম, সাধারণ শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে, আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? এখন যদি আমরাই নিরাপদ না থাকি তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? উন্নয়নের চাকা ঘুরে বছর বৃত্তাকারে সমতার দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণায় নারীর ডাকে মৈত্রী যাত্রা। মানিক মিয়া এভিনিউতে পথনাটিকা সহ নানা আয়োজনে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৫০ জনকে পুশ ইনে বিজিএফ এর অপচেষ্টা রুখে দিয়েছে বিএসএফ ও স্থানীয় সীমান্তে সতর্কতা পাহারা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। ৭৫ জন আরোহী নিয়ে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। শুক্রবার দুপুর ১টা ৩৫ কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট BG436 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমান কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে ফ্লাইটটি দুপুর ২টা ২২ ঢাকায় নিরাপদে অবতরণ করে। বিমানটিতে ৭১ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। দর্শক, আমরা বলছিলাম যে কক্সবাজার থেকে ওড়ার সময় চাকা খুলে যাওয়া বিমানটি দুপুর ২টা ২২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এই মুহূর্তে সেখানকার বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। চলে যাচ্ছে ওমরের কাছে। ওমর, টেক অফের সময় বিমানটিতে চাকা কিভাবে খুলে গেল, বিমান থেকে এ বিষয়ে কি জানা গেল, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, মূলত আজকে ১টা ২০ কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের 436 যে ফ্লাইটটি সেটি ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথিমধ্যে অর্থাৎ পরবর্তীতে যে বিমানটির পাইলট তিনি লক্ষ্য করলেন যে বিমানের যে ল্যান্ডিং গিয়ার, বাম পাশে যে ল্যান্ডিং গিয়ার সেটিতে তারা ত্রুটি লক্ষ্য করেন এবং পরবর্তীতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই ট্রাফিক কন্ট্রোল রুম আছে সেখানে তারা অবগত করেন এবং পরবর্তীতে আসলে আমরা দেখতে পাই যে এখান থেকে সব ধরনের সতর্কতা তারা নিয়ে নেন এবং ফলে সব ধরনের সতর্কতা তারা নিয়ে নেন এবং বিমানবন্দর থেকে বিমানটি আমরা যেমনটি দেখেছি যে আসলে ২টা ২০ ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে অবতরণ করেন এবং আমরা বিমানে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা মূলত আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত এটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে বলে তারা আমাদেরকে
প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে তারা বলছেন যে আসলে বিমানটিতে এই মুহূর্তে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা করছেন। তাদের যে বিমানের যে ইঞ্জিনিয়ার টিম আছে তারা বিষয়টি মূলত বিমানটিকে মূলত পর্যবেক্ষণ করছেন এবং সেটি শেষ হলে মূলত আমাদেরকে তারা জানাতে পারবেন যে আসলে মূলত কি হয়েছিল বিমানটিতে। এবং আমরা কিছুক্ষণ পূর্বে যে বিমানের যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং বিমানের এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে যে শিশুসহ ৭১ জন যাত্রী ছিল তারা নির্বিঘ্নে অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই কিন্তু বিমানটিতে আসলে তারা ঢাকা বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে মূলত এখানে যান্ত্রিক সমস্যা থাকতে পারে এবং যে বিমানটিতে আসলে যেই সমস্যাটি তারা হয়েছিল সেটি তারা এই মুহূর্তে সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং যাত্রীরা বলছেন যে আসলে তারা বিষয়টিতে তেমন অবগত ছিলেন না এবং তারা আসলে নির্বিঘ্নেই ঢাকা যে বিমানবন্দর সেখানে তারা অবতরণ করেছেন এবং যে ক্রু সহ যে বিমানের যারা পাইলট যারা ছিলেন তারাও আসলে নির্বিঘ্নে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তারা অবতরণ করেন। আমরা ঘটনা যদি বলি মূলত আজকে দুপুর 1টা থেকে 1:20 যে ৭১ জন যাত্রী নিয়ে আসার পথে মূলত বিমানটি চাকা খুলে যায় এবং ইঞ্জিনিয়ারিং টিমকে পরবর্তীতে আসলে ঢাকার যে ট্রাফিক কন্ট্রোল রুম সেখানে জানানো হলে তারা মূলত আসলে যে ইঞ্জিনিয়ারিং টিম ছিল তারা মূলত পাইলটের সাথে কথা বলে আসলে তারা বলেন যে আসলে যে পিছনের যে এক চাকাও মূলত বিমানটি ল্যান্ডিং করা যাবে। ফলশ্রুতিতে 2:55-তে বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং কোনো ধরনের সমস্যা ছাড়া। তবে কর্তৃপক্ষ বলছে যে আসলে তাদের খবর পাওয়া মাত্রই যে এখান থেকে সব ধরনের সতর্কতা তারা নিয়েছিল, ফলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তন্ময়, এই ছিল সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। আবাসন সংকট সমাধান সহ 4 দফা দাবিতে টানা 3 দিন সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তাদের সাথে সংহতি জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরাও। সকালে সমাবেশে যোগ দিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, আন্দোলন দমনে সরকার যদি কঠোর হয় তাহলে রুখে দেয়া হবে। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ জনতা জনতা। টানা তৃতীয় দিনেও অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে মুখর কাকরাইল, কণ্ঠে দাবি আদায়ে ছাড় না দেওয়ার প্রত্যয়। অন্যায্য কোনো দাবি এরকম কোনো কিছু নাই। এই দাবিটা আমাদের 2013 সাল থেকে হয়ে যাচ্ছে। 14 সালে আমরা মার খাইছি, 16 সালেও আমরা মার খাইছি। হ্যাঁ, এই একটা হল আন্দোলনের জন্য আমরা এখানে অবস্থান করব, অনশন করব, আমাদের এখান থেকে লাশ যাবে। হ্যাঁ, কোনো জবিয়ান দাবি আদায় ছাড়া তাদের ক্যাম্পাসে ফিরবে না, ক্যাম্পাস শাটডাউন। যৌক্তিক দাবিগুলো মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন এই যমুনাতে চলবে এবং চলতে থাকবে। ইন্টারিমের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে, সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আশ্বাস আমাদের কাছে আসে নাই। সকাল থেকেই 4 দফা দাবিতে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও। বেলা বাড়ার সাথে সাথে তীব্র রোদ আর গরম উপেক্ষা করে বাড়তে থাকে জমায়েত। এ সময় সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট বার্তা না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একটা আমাদের শপথ, আমরা ভিক্টোরিয়ার ডেট, আমরা এই নিয়ে এসেছি, হয় আমাদের আবাসন হবে, নয় আমাদের জীবন যাবে। ইন্টারিম গভর্নমেন্টকে এরকম রিকোয়েস্ট করছি এবং আমরা দাবি জানাচ্ছি যে আমাদের স্টুডেন্টদের উপর যে হামলা করা হয়েছে, আমাদের শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে, সে হামলার প্রতিবাদ আমরা করছি এবং এগুলো নিন্দা জানাচ্ছি। মানতে হবে, ওই দাবি নিয়ে এখানে আসছি, দাবি আদায় করে আমরা এখান থেকে যাব। পরবর্তী ঘোষণা সরকার থেকে আসার আগ পর্যন্ত এই আন্দোলনকে কোনোভাবে স্থিমিত করা যাবে না। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে এক চুলো সরবেন না তারা। সমস্ত শিক্ষকই সশরীরেও যদি যারা উপস্থিত না হতে পেরেছেন তারা মানসিকভাবে অবশ্যই তাদের সাথে আছেন, হয়তো পালাক্রমে আসছেন। আমরা আছি, থাকবো যতদিন তাদের প্রয়োজন।
আমাদের এই দাবিগুলি না নেওয়া পর্যন্ত, দাবি মানা না পর্যন্ত এখানে ছাত্র শিক্ষকরা অবস্থান করবে। আন্দোলন দমনে সরকার কঠোর হওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, এ ধরনের চেষ্টার কারণে অপ্রীতিকর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। বুধবার যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ সহ বাধার পর থেকেই কাকরাইল মোড়ে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আমরা প্রতিবেদনে দেখছিলাম আবাসন সংকট নিরসন সহ 4 দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ এবং গণ অনশন কর্মসূচি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন, চলে যাচ্ছি তার কাছে। শাফিন, গণ অনশন কর্মসূচি চলছে, এর আগে আমরা দেখেছি তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ে আর কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন আমাদের। আইসা গেছে যমুনা, খালি হাতে যাব না, কিংবা বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান, এমন সব স্লোগান আর করতালিতে মুখরিত কাকরাইলের এই পুরো এলাকাটি। এখান থেকে অদূরেই প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার একই লক্ষ্য যে তাদের এই সম্মিলিত আওয়াজ যেন পৌঁছে যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত, কিংবা এই 4 দফা যৌক্তিক দাবি যা তারা বলছেন তা আদায়ের জন্য যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে। 3 দিন ধরে এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আবাসন সংকট নিরসন সহ তাদের যৌক্তিক 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না বলে তারা জানিয়েছেন। বলে রাখি যে 3 দিন আগে বুধবার এখানে প্রথমবার যখন তারা দাবি আদায়ের জন্য এসেছিলেন তখন সেখানে তারা বাধার মুখোমুখি হয়েছিলেন, পুলিশের বাধার মুখোমুখি হয়েছিলেন। সেখানে তাদের উপরে টিয়ার গ্যাস সহ বেশ কিছু কঠিন পদক্ষেপ নেওয়া হয় রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক, যার তীব্র প্রতিবাদ তারা সেদিন থেকেই জানিয়ে আসছিলেন। আজকে থেকে শুরু হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি। তারা বলছেন 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। তো এখান থেকে শিক্ষার্থীরা যে বার্তাটি দিতে যাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবার পরেও 2 দশক পেরিয়েছে, এর আগে দীর্ঘদিন স্নাতক এবং স্নাতকোত্তর কলেজ হিসেবে এটি ছিল। তো এই দীর্ঘ পরিক্রমায় এখানে যেই শিক্ষার্থীরা পড়াশোনা করেছেন তারা আসলে বৈষম্যের শিকার হয়েছেন তারা বলছেন, এবং 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে তারা বলছেন এমন বৈষম্য বাংলাদেশে আর থাকা চলে না। জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদরঘাটের যে স্থানটিতে অবস্থিত, সেখানে পৌঁছতে হলে ঢাকার যে যানজট রয়েছে তা পেরিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটা বড় অংশ চলে যায় তারা বলছেন। বিশেষ করে গুলিস্তান থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যেই সড়কগুলো রয়েছে সেগুলো সবসময় যানবাহনের ঠাসা থাকে। তো শিক্ষা জীবনে আসলে নানা রকম প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের যেই সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ সম্ভাবনা, সেটি তারা অর্জন করতে গেলে বারবার বাধার মুখোমুখি হচ্ছেন। তো সেই সকল সংকট নিরসনের জন্য তারা বলছেন, মোটা দাগে শিক্ষার্থীরা যেটি চাইছেন যে আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য হল প্রতিষ্ঠার আগ পর্যন্ত 2025-26 অর্থ বছর থেকে যাতে 70% শিক্ষার্থীর কে আবাসন বৃত্তি দেওয়া হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 306 কোটি টাকার যেই বাজেট তারা প্রস্তাবনা করেছেন সেই বাজেটটিতে যাতে কোনো ধরনের কাটছাট করা না হয়। তারা বলছেন যে এটি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণীজন বেরিয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে অনেক বড় অবদান রেখেছেন। তো সেখান থেকে তাদের সেই অবদান রাখার সুযোগ যাতে সংকীর্ণ হয়ে না আসে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা সমবেত কণ্ঠে তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। তো আজ থেকে শুরু হলো আমরণ অনশন কর্মসূচি, যেটি শুরু হয়েছে জুমার পরে, বাদ জুমা। এখানে শিক্ষক সমিতির একজন শিক্ষক তিনি ঘোষণা করেন যে আজকে থেকে গণ অনশন কর্মসূচি শুরু হলো এবং এই যমুনার সামনেই এখানে হবে
তিনি এটিও নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে এখান থেকে যেই পুলিশি ব্যারিকেড রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের জন্য যে নিরাপত্তা রয়েছে সেটি যেন শিক্ষার্থীরা অতিক্রম না করেন। আমরা দেখছি শিক্ষার্থীরা সেই নির্দেশনা মেনেই এখানে অবস্থান নিয়েছেন। একটু বলে নেই যে এখানে শুধুমাত্র যে বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন এমনটি নয়, এখানে প্রাক্তন বিভিন্ন শিক্ষার্থীরা যারা কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তারা যেমন এসেছেন, কর্মকর্তা কর্মচারীরা যেমন এসেছেন, তেমনি করে যারা এই শিক্ষার্থীদের মঙ্গল চাইছেন তারাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। তো এখন থেকে যে গণঅনশন কর্মসূচি শুরু হলো সেটি আসলে চলতে থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এদিকে আমরা খবর পেয়েছি ইউজিসিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষকদের একাংশ বৈঠকে বসেছেন। তো সেখান থেকেও কোনো সিদ্ধান্ত আজকে আসতে পারে, তো সেটি আসলে আমরা নিশ্চয়ই এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়। দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে চলছে বিক্ষোভ এবং গণ অনশন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তানজিম শাফিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানার পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টা খানিকের বৈঠক শেষে জানান আসামিদের গ্রেপ্তারের বিষয়ে অচিরেই দৃশ্যমান অগ্রগতির আশা করছেন তারা। অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। শুক্রবার সকাল 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বা সহপাঠী। সবার চোখে ও কণ্ঠে ক্ষোভ ও বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারাও সন্তান হত্যার বিচার চান। সাম্যের সহপাঠী ও বন্ধুরা বলেন বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন। আমার বন্ধু সেই সাম্যকে তারা হত্যা করলো, সেই সন্ত্রাসীদের জবাব দিতে হবে, না হলে আমরা কঠোরতর আন্দোলনে যাব। আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তাই প্রশাসনকে দিতে হবে। অপরাধীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এমন ঘটনায় অনিরাপদ বোধ করছেন তারা। প্রধান আসামি কেন ধরা ছোঁয়ার বাইরে? শাহবাগ থানা কেনই গড়িমসি করছে? তাকে যখন মারা হয়েছে সেখানে আসলে 3 জন ছিল না, 10 থেকে 12 জনের মতো ছিল। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে। আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? নিরাপত্তার দাবি তো শুধু আমাদের আজকের থেকে না, অনেক আগের থেকে। তো এই ঘটনা আমাদের সবাইকে আরো নাড়াচাড়া দিয়েছে। আমরা এক্সট্রিমলি ডিফেন্সলেস ফিল করতেছি, ইনসিকিউরিটি ফিল করতেছি, আমরা অত্যন্ত অনিরাপদ। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জানান ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে ৪৮ ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকাল থেকে ফের আন্দোলনে নামবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা অগ্রগতিটা এখনো ওনারা বলছেন ওনারা স্যাটিসফাইড, কিন্তু আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। 48 ঘন্টা পরে আমরা বলতে পারবো এটা স্যাটিসফ্যাক্টরি কিনা। ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। আসামি গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। না, রাজনৈতিক কোনো প্রেশার নাই, রাজনৈতিক কোনো প্রেশার নাই। এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক প্রেশার কি থাকবে? আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। পরে শাহবাগ থেকে শিক্ষকদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সাম্য। বাইজিদ সাদ, এখন, ঢাকা।
রাজধানীর মানিক মে এভিনিউতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে শুরু হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি অভ্রর কাছে। অভ্র, এই কর্মসূচি থেকে কি দাবি জানাচ্ছেন অংশগ্রহণকারীরা, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু হচ্ছে এই যে পুরো মানিক মে এভিনিউ কিন্তু নারী জাগরণের যে সংগঠনগুলো আছে 51টি সংগঠন, সেই সংগঠনের পদচারণায় মুখরিত। আর তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে কোনোভাবেই নারীদের উপরে যে কোনো ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে তারা জানাচ্ছে যে নারীদের মুক্তি কিন্তু সবসময় তারা চেয়ে আসছে, এবং তার পাশাপাশি তারা বলছেন যে এই যে এখান থেকে তাদের হচ্ছে যেই বড় দাবিটি, সেটি হচ্ছে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের যে উত্তরাধিকার সূত্রে যে ধরনের সম্পদ, ঘর বাড়ির হিসাব, সেগুলো যেন সমান সমান ভাগ হয়। তার পাশাপাশি যৌন নিপীড়নের বিরুদ্ধে তারা কিন্তু নানা ধরনের দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন যে পুরুষের সাথে যে ধরনের পুরুষরা যে ধরনের নারীদের সাথে ব্যবহার করে, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু বদলাতে হবে। তার পাশাপাশি হচ্ছে আইনের পরিবর্তনের কথাও আমরা শুনেছি, যেখানে কিন্তু তারা বলেছেন যে সমান সমান যেই সব কিছুতেই নারীদের অধিকার সমান, সেটির কথা তারা জানান দিয়েছেন। তার পাশাপাশি তারা বলছেন যে নারীদের নানা ধরনের ট্যাবির মুখে পড়তে হয়, নানা ধরনের যৌন নিপীড়নের মধ্যে পড়তে হয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সরকারের সহযোগিতা কাম্য করেছেন, এবং তার সাথে সাথে জানান দিয়েছেন পুরুষদের যে পুরুষ যতখানি পাবে, পুরুষের যতখানি অধিকার, সেই সম অধিকার আছে নারীদেরও। তারা কিন্তু নানা ধরনের তাদের নাটক, তাদের গান, তারা নানা ধরনের অংশগ্রহণমূলক আয়োজনের মধ্য দিয়ে এই যে আজকের এই আয়োজনটি করে যাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নারীদের অংশগ্রহণ কিন্তু এখানে ব্যাপক হারে লক্ষ্য করেছি। তার পাশাপাশি যারা পুরুষ আছেন তারাও কিন্তু তাদের সাথে একত্রতা পোষণ করে এখানে এসে তাদের এই আয়োজনে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের মূল নারীর ডাকে মৈত্রী যাত্রা আজকের এই অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য হচ্ছে ঘর, জমি, উত্তরাধিকার, নারী চাই সব সময় সম অধিকার। এই যে পুরো জায়গাটিতে এই মুহূর্তে পুরো জায়গাটিতে বলা হচ্ছে যে বাংলাদেশের সকল নারী একজোট হয়ে যেন তাদের অধিকারে সোচ্চার হয়, এবং তাদের যে অধিকার আছে সেটি সম্পর্কে সচেতন হওয়ার প্রতি কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। তন্ময়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের তৎপরতা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা। বিজিবি জানায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘড়িয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে 750 জন ভারতীয়কে বিএসএফ অবৈধভাবে পুশিন করাতে পারে বলে গতকাল মধ্যরাতে খবর পায় বিজিবি। বিএসএফ সদস্যরা পুশিনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় নাগরিকদের এনে জড়ো করে বলেও খবর পাওয়া যায়। তবে পুশিনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের আগেই সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে, পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বিএসএফ এর অবৈধ পুশিনের পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদক সহ ভারতীয় পণ্য চোরাচালান না হয় সে বিষয়েও সচেষ্ট রয়েছে বিজিবি সদস্যরা। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। চলে যাচ্ছি তার কাছে। সঞ্চয়, জানাবেন যে বিএসএফ এর পুশিনের যে চেষ্টা প্রতিহত করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে?
তন্ময়, প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে আসলে সীমান্তবর্তী বাহিনী অর্থাৎ বিজিবি যে ব্যবস্থাটি নিয়ে থাকে সেটি হচ্ছে যে সীমান্ত এলাকার যে টহল কার্যক্রম জোরদার, সেটি কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি যে এখানকার টহল কার্যক্রমটি কিন্তু জোরদার করা হয়েছে। মূলত গতকাল এই দিবাগত মধ্যরাত থেকে কিন্তু এই আখাউড়ার দুঃখিত এই বিজয়নগরের যেই নোয়াবাদী এবং নলঘড়ির সীমান্ত হচ্ছে সেই সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৭০০-রও বেশি মানুষ কিন্তু অবৈধ নাগরিক আসলে এই সীমান্ত দিয়ে পুশিন করা হতে পারে এই ধরনের একটি খবর আসে বিজিবির কাছে, এবং তার প্রেক্ষিতে আসলে বিজিবি কিন্তু এই যে নোয়াবাদ এবং নলঘড়িয়া সীমান্ত এলাকায় তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম সেটি কিন্তু অনেকাংশে জোরদার করে। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে বিজিবি এই নলঘড়ি এবং যে নোয়াবাদী যে সীমান্ত আছে সেই সীমান্তবর্তী এলাকার যে গ্রামগুলো আছে সেসব গ্রামের বাসিন্দাদের কাছেও কিন্তু তাদের তরফ থেকে একটি সাহায্য চাওয়া হয়, অর্থাৎ এই যে বিপুল সংখ্যক যেই পুশিনের যে চেষ্টা সেটি রোধ করার জন্য বিজিবি সদস্যের পাশাপাশি কিন্তু সাধারণ যারা গ্রামবাসী আছেন তাদেরও সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে বিজিবির তরফ থেকে বলা হয়েছিল যে তারা যেন এই যে চেষ্টা যেটি চলছে এই যে পুশিনের চেষ্টা সেটি যেন রোধ করা হয়। সেজন্য আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেই সীমান্তবর্তী বাসিন্দারা তারা কিন্তু প্রত্যেকেই লাঠি সোঁটা সহ দাঁড় বল্লম নিয়ে কিন্তু এই সীমান্ত একেবারে কাছাকাছি চলে আসে। তারা কিন্তু বিজিবির সঙ্গে যে সীমান্ত পাহাড়ের যে কার্যক্রম সেটিতে কিন্তু অংশ নেয়, যার প্রেক্ষিতে আসলে এখানে একটি উত্তপ্তময় পরিস্থিতি কিন্তু রাতভর বিরাজ করে। তবে আসার খবর হলো আজকে সকাল থেকে কিন্তু এখানকার যে সীমান্ত পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আর তৈরি হয়নি। আমরা তোমরা কথা বলেছিলাম বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তাদের কাছে একটি গোয়েন্দা তথ্য ছিল যে এই সীমান্ত দিয়ে পুশিন হতে পারে, তার প্রেক্ষিতে কিন্তু আসলে সতর্কতামূলক হিসেবে তারা এখানকার যে টহল কার্যক্রম সেটি অনেকাংশে বৃদ্ধি করেছিলেন। এবং তাদের সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি বা তিনি আসলে যেটি বলেছেন যে এই যে স্থানীয় যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু অর্থাৎ এই যে দেশের প্রয়োজনে তারা এই যে ভারতীয় নাগরিকদের যে পুশিনের চেষ্টা সেই পুশিন চেষ্টা রোধ করার জন্য তারা কিন্তু এখানে বিজিবির সঙ্গে কিন্তু জোর দিয়েছে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে এবং পরবর্তীতে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তন্ময়, আমার কাছে এই ছিল এখান থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী আজিজুল সঞ্চয়ের মাধ্যমে। জুন মাসের মধ্যে সংস্কার চূড়ান্ত করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তার মতে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনও কোনো রাজনৈতিক দল দেয়নি। তিনি আরও বলেন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেয়া, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে। বিচার সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, তা না হলে দেশের জনগণ এই সরকারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিচার নির্বাচন সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপের দেয়ার আহ্বান জানান। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তা মেনে নিতে সরকার পক্ষকে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান সাকি। এ সময় তিনি ফারাক্কা লং মার্চের প্রধান নেতৃত্বদানকারী মাওলানা ভাসানী সম্পর্কে বলেন তার সংগ্রাম থেকে এখনো অনুপ্রেরণা পাওয়া যায়, যার ফলাফল 24-এর ছাত্র আন্দোলন। এই দেশের প্রাণ প্রকৃতি নদী, এই দেশের মানুষের
মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে এসেছে স্বস্তি। এবার চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনার তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। এদিকে উপদেষ্টা আসিফ নজরুলের কুয়ালালামপুর সফরের পর প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 দশকে দেশটিতে শ্রম দিয়ে স্বাবলম্বী হয়েছেন বহু বাংলাদেশি, অবদান রেখেছেন দেশের অর্থনীতিতেও। প্রায় 1 বছর বন্ধ থাকা জনপ্রিয় এ গন্তব্য আবারও খুলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে এসে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, শ্রমবাজার সচল করতে নতুন কর্মী নেবে মালয়েশিয়া, যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। তবে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অভিবাসন ফি গুনতে হয় বাংলাদেশিদের। এর আগে মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য নির্ধারিত অভিবাসন ফি 4 থেকে 6% পর্যন্ত বাড়িয়ে দেয়। এর পেছনে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে। এতে অভিবাসন ব্যয় অনেকটাই কমবে বলে মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন দেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসে, তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট নাই, যেখানে তারা 1 থেকে 1.5 লাখ টাকায় আসতে পারে অথবা 1 লাখের ভিতরে আসতে পারে অন্য দেশের মানুষ। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এদিকে চলতি মাসের 20 ও 21 তারিখ ঢাকায় বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনিয়মিতদের বৈধতা দেওয়ার প্রসঙ্গে জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা মালয়েশিয়াতে মানে শ্রমিক ভিসা আসি, আমাদেরকে দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা চাই যে তিনি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে আমাদের যেন মাল্টিপল ভিসা করা হয়, সেই ব্যবস্থা করবেন। মালয়েশিয়াতে বর্তমান সময় 2 থেকে 2.5 লক্ষ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ মিটিং হবে, সেই মিটিংয়ে যেন এই 2 থেকে 2.5 লক্ষ প্রবাসীদেরকে নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। এখন মালয়েশিয়া আগামী 3 বছর নন ইউরোপীয় দেশ থেকে শ্রমিক নেয়ার পরিকল্পনা করছে ইতালি সরকার। বিভিন্ন সেক্টর, সিজনাল ও নন সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ছে। এতে ইতালিতে জনশক্তি রপ্তানির বিস্তারিত থাকছে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে। শ্রমিক ঘাটতি মেটাতে নতুন করে 2028 সাল পর্যন্ত বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইতালি সরকার। বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী ঠিক করা হবে কোটা, যার মাধ্যমে ইতালিতে নন ইউরোপীয় কর্মীরা নিশ্চিত করতে পারবেন কর্মসংস্থান। প্রবাসীদের ধারণা, পরিকল্পনা বাস্তবায়নে ইতালি শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ। ইতালিতে শ্রমিক নিয়ে আসার সরকার যে পরিকল্পনাটি করছেন, সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার প্রবণতা কমে যাবে এবং বৈধভাবে তারা ইতালি আসার জন্য আগ্রহী হবেন। উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে কর্মী প্রেরণের তালিকায় বাড়ছে বাংলাদেশের সুযোগ, যা কাজে লাগিয়ে দক্ষ কর্মী প্রেরণের দিকে সরকারকে মনোনিবেশ করার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশ থেকে যে কোনো কর্মী ইতালি বা ইউরোপে আসবে, তাদেরকে যেন প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং ভাষাগত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। অন্যথায় এখানে আসার পরে বর্তমানে যে সমস্যাটা আছে, এই সমস্যাটা পুনরাবৃত্তি হবে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। বর্তমান সরকারের সাথে কিছু চুক্তি হয়েছে। আমি মনে করি এর ফলে বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ বাড়বে। সিজনাল ও নন সিজনাল ভিসায় কৃষি, হোটেল ও ট্যুরিজম খাতে কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন বাড়ি সহায়ক সহ নির্মাণ খাতে শ্রমিক। ইতালি সরকারের নীতি অনুযায়ী সতর্কতা ও প্রতারণা রোধে বাড়ানো হবে অ্যান্টি ফ্রড চেক। ফলে বাংলাদেশিদের জন্য প্রতারণা চক্রের প্রভাবের পাশাপাশি কমবে ভোগান্তি।
বড় হবে শ্রমবাজার, বাড়বে রেমিটেন্স প্রবাহ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচিতে হামলার ঘটনায় প্রতিবাদী সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শুক্রবার সকালে পল্টনের সত্যেন সেন চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় আরও কয়েকটি প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সমাবেশে বগুড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে হামলা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। বলেন, 5 আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল বাংলাদেশের সত্তার উপর আঘাত হানতেই এমন কাণ্ড ঘটিয়ে চলেছে। এ সময় অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। জাতীয় সঙ্গীত বদলাতে হবে, জাতীয় সঙ্গীত মানি না, এগুলো খুবই অপ্রত্যাশিত আমাদের জন্য। জাতীয় সঙ্গীত বাংলার কথা বলে, জাতীয় সঙ্গীতকে তারা রুখে দিলে তারা বাঙালিদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলছে, এটা হতে পারে না। আমরা উদীচী অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, গণমানুষের বিরুদ্ধে কথা বলি, আমাদের লড়াই অব্যাহত থাকবে, জারি থাকবে। জাতীয় সঙ্গীত কিভাবে ভারতের দালালি হতে পারে? যারা জাতীয় সঙ্গীত করে এই প্রশ্নটি আজকে করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষ ঘৃণার সঙ্গে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট 300 থেকে 500 টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে শনিবারের মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে প্রকাশিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের হোম জার্সি, যেটা গায়ে জড়িয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামবে হামজা চৌধুরী, সমিত সোমরা। বাকিটা জানাবেন শরীফ রওশন। দিন যতই ঘনিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই বাড়ছে। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লড়াই, তাও আবার দেশের জাতীয় স্টেডিয়ামে, তাই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে কিভাবে, কোন জায়গা থেকে আর কত টাকায় মিলবে কাঙ্ক্ষিত সেই টিকিট, তা এখনো অজানাই জামাল তপুদের সমর্থকদের। দেশের ফুটবলের পালাবদলের সময়ে এই উত্তেজনা ছড়ানো ম্যাচকে জমজমাট করতে বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। টিকিট বন্টনের কার্যক্রমকে সহজ আর সুষ্ঠুভাবে করতে এরই মধ্যে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার টেবিলে দর কষাকষি শেষ করেছে বাফুফে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্তা জানান, সাধারণ দর্শকদের টিকিট মূল্য রাখা হবে 300 থেকে 500 টাকার মধ্যেই। এছাড়া ভিআইপি টিকিটের ক্যাটাগরি অনুযায়ী দাম হবে 3000 থেকে 4000 টাকার মধ্যেই। তবে যে ম্যাচের জন্য দেশের ফুটবল প্রিয় মানুষের এত অপেক্ষা, টিকিটের দাম নিয়ে তাদের কি ভাবনা? না, সবার দিক থেকে চিন্তা করে আসলে টিকিটিং প্রাইসটা একটু বেশিই হয়েছে। মানে আমি যদি ফুটবলের কথা চিন্তা করি, মানে দেশের ফুটবলের উন্নতির কথা চিন্তা করি, তাহলে টিকিটিং প্রাইসটা অবশ্যই কমানো উচিত। আমার কাছে যেহেতু আমার পছন্দের রং সাদা, যার কারণে আমার সাদাটাই ভালো লেগেছে, আর অন্যদের কাছে যেটা ভালো লাগে। এদিকে হামজা শ্রমিকদের ম্যাচের জার্সি উন্মোচন করেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়। ভারতের বিপক্ষে জার্সি পরে খেলা একেবারেই ব্যতিক্রম। জার্সি পরে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাজির হবেন জামাল তপুরা। সাদা রঙের আধিপত্য বিস্তার করা জার্সিটিকে লাল আর সবুজের ছোঁয়া রেখেছে গলায় এবং হাতের বর্ডারে। 10 জুনের ম্যাচকে স্মরণীয় করতে সব প্রস্তুতি অতি দ্রুতই সম্পন্ন করার কথা জানিয়েছে বাফুফে। শরীফ রওশন, এখন ঢাকা। এরই মধ্যে দিয়ে চলে এলাম এখন বিকেলের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কক্সবাজার বিমানবন্দর একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন সমাবেশে সাবেকদেরও সংহতি। সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা শিক্ষকদের। হামলার প্রতিবাদ আমরা করছি এবং এগুলো নিন্দা জানাচ্ছি এবং এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার যদি স্টিল রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। We want justice.
সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ঢাবি প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম, সাধারণ শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে, আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? এখন যদি আমরাই নিরাপদ না থাকি তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? সমতার দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণায় নারীর ডাকে মৈত্রী যাত্রা, মানিক মিয়া এভিনিউতে পথনাটিকা সহ নানা আয়োজনে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 750 জনকে পুশিনে বিএসএফ এর অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা, সীমান্তে সতর্ক পাহারা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।